আচ্ছা ধরুন, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে আপনার ঘুম ভেঙে গেল। আপনি ঘুম থেকে উঠলেন এবং হঠাৎ দেখলেন দেশটা আপনি যেভাবে ভাবতেন, যেভাবে চিনতেন সেটাই আসলে একটা নাটক। নায়ক বলে যাকে ভাবছিলেন তিনিই আসলে খলনায়ক। এটা কোনো ফিকশন নয়, এটাই ঘটেছিল 1757 সালের 23শে জুন। আচ্ছা, পলাশির যুদ্ধ শুধুই কি একটি যুদ্ধ ছিল, নাকি ছিল ইতিহাসের সবচেয়ে সুনিপুণ এক ষড়যন্ত্র? এক তরুণ নবাব, বিশাল সেনাবাহিনী, কিন্তু তারপরেও পরাজয়। আর সেই পরাজয়ের শিকড় এতটাই গভীরে প্রবেশ করে যার ছায়া আমরা আজও টের পাই 2025-এর ঢাকায়। চলুন 1757 সালের পলাশী থেকে টাইম ট্রাভেল করে দেখি। পলাশী থেকে আজকের ঢাকা পর্যন্ত ইতিহাস কিভাবে আমাদের একই মোড়ে বারবার ফিরিয়ে এনেছে। 23শে জুন 1757। আকাশ ছিল মেঘলা, বাতাস ভারী। পলাশীর প্রান্তরে দাঁড়িয়েছিলেন এক তরুণ নবাব, সিরাজউদ্দৌলা। মাত্র 23 বছর বয়সে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ছিল তার। তিনি চেয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় যেন শুধু ব্যবসা করে, রাজনীতি না। কিন্তু কোম্পানির চোখ ছিল শাসনের উপর। তারা বুঝে গেল এই যুদ্ধে মাঠে জেতার দরকার নেই, কারণ এখানে আনাচে কানাচে লুকিয়ে আছে জন্মভূমির সাথে বিশ্বাসঘাতকতা করার মতো হাজারো মানুষ। তাই জিততে হবে মানুষকে কিনে নিয়ে। তাদের কৌশল ছিল স্পষ্ট: ভেতর থেকে ভাঙো, বাইরে থেকে দখল করো। এই পরিকল্পনায় তারা খুঁজে পায় সিরাজের নিজের প্রধান সেনাপতি মীর জাফরকে। তার সাথে চুক্তি হয়, সিরাজকে সরালে নবাব হবে মীর জাফর। সাথে যোগ দেয় রায়দুর্লভ, জগৎ শেঠ, মিরন, নবাবের খালা ঘসেটি বেগম, মুহাম্মদী বেগ ও মীর কাসিম। এরা এক একজন ছিল নবাবের অতীব ঘনিষ্ঠ। যুদ্ধের দিন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সেনার সংখ্যা 50,000, অন্যদিকে ব্রিটিশদের মাত্র 3,000। কিন্তু সেই দিন দেখা গেল বিশ্বাসঘাতকতার এক নির্মম নাটক। বেশিরভাগ সৈন্য দাঁড়িয়ে আছে, তারা যুদ্ধ করছে না। মীর জাফরের সেনাবাহিনী নিষ্ক্রিয়। সাথে রায়দুর্লভ সহ বেশিরভাগ সেনাবাহিনীর প্রধান তাদের নিজস্ব সেনা নিয়ে দূর থেকে দাঁড়িয়ে নবাবের যুদ্ধ দেখছে। এরপর নবাব পিছু হটতে বাধ্য হন এবং নবাব মারা যায় এই বাংলায় একজন বাঙালির হাতে, নিজের প্রধান সেনাপতি মীর জাফরের ছেলের হাতে। এই যুদ্ধ ছিল না অস্ত্রের, এই যুদ্ধ ছিল প্রতারণার। যখন ভেতরের লোক বিক্রি হয়ে যায়, বাইরের শত্রুর হাতে জয় কেবল সময়ের ব্যাপার। এবং সেই ছায়া আজও রয়ে গেছে, অন্য নামে, অন্য চরিত্রে, কিন্তু একই বাংলায়, এই বাংলাদেশে। 1757 সালের পর ব্রিটিশরা বাংলার ধন সম্পদ লুট করেছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল এক আইডিওলজিক্যাল দখল। রাজনৈতিক নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কলকাতার ফোর্ট উইলিয়াম। সেখানে বসেই নির্ধারিত হতে থাকে বাংলা, বিহার, উড়িষ্যার ভবিষ্যৎ। 1857 সালে ঘটে সিপাহী বিদ্রোহ, প্রথম বৃহৎ বিদ্রোহ, কিন্তু ব্যর্থ। তারপর আসে বিভাজন নীতি। ব্রিটিশরা বুঝেছিল আন্দোলন দমন করতে হলে বিভাজন করতে হবে, বিভক্ত করতে হবে এদের। তারা ধর্মের ভিত্তিতে রাজনীতি চর্চার মডেল বানায়, সবার জন্য আলাদা শিক্ষা, আলাদা উপাধি। এভাবে 1906 সালে গঠিত হয় মুসলিম লীগ, একদিকে কংগ্রেস, অন্যদিকে বিভাজনের বীজ। এরপর 1940 সালের লাহোর প্রস্তাব, দ্বিজাতি তত্ত্ব হিসেবে পরিচিত। এরপর 1947 সালে দেশ ভাগ হয়, কিন্তু বাংলা ভাগ হলো দ্বিগুণ। শুধু ভারত পাকিস্তান নয়, পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের দ্বন্দ্ব এখানেই শুরু হয়। পূর্ব বাংলা স্বাধীনতা পেলেও পূর্ব বাংলার মানুষ পেল না সমান অধিকার। রাষ্ট্রভাষা থেকে শুরু করে অর্থনৈতিক শোষণ, সামাজিক দমন পীড়ন, সব কিছুতেই শুরু হয় বৈষম্য। তাই প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই স্বাধীন হয়েছিলাম, নাকি পলাশির পর এক উপনিবেশ শুধু রূপ বদলে ফিরে এসেছিল এবার পাকিস্তান নামে? একটি ভাষা, একটি জাতির পরিচয়, আর সেই ভাষা রক্ষার জন্যই 1952 সালে রাস্তায় নেমেছিল বাংলার ছাত্ররা। তাদের হাতে ছিল না অস্ত্র, কিন্তু ছিল আত্মত্যাগের দৃঢ়তা। পৃথিবীতে ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস বিরল, আর বাংলাদেশ তার গর্বিত উদাহরণ। কিন্তু ভাষা আন্দোলনের বীজ অনেক আগেই বপন করেছিলেন শেরে বাংলা এ.কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর মতো মানুষেরা। তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হতো, আমরা বাঙালি, আমাদের অধিকার আমরা আদায় করে নেব। ভাসানী বলতেন, আমরা যেন পাকিস্তান না হয়ে পশ্চিম পাকিস্তানিদের কলমি না হই। সোহরাওয়ার্দী বলতেন, ভোটের অধিকার যদি না থাকে তবে স্বাধীনতা অর্থহীন।
আর এই নেতাদের নেতৃত্বেই গড়ে ওঠে গণ অভ্যুত্থানের ভিত্তি। এরপর ৬৬-র ৬ দফা, শহর জুড়ে বিক্ষোভ, ৬৯-এর গণ অভ্যুত্থান আর ৭১-এর মুক্তিযুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধ। কিন্তু আমরা জিতেছিলাম, কারণ আমাদের প্রেরণাই ছিল অধিকার। কিন্তু যুদ্ধ শেষে স্বাধীন দেশে ফিরে এসে এই জাতি যে স্বপ্ন দেখেছিল তা ছিল বাস্তবতা থেকে অনেক দূরে। নবগঠিত বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ছিল ভঙ্গুর, দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিকভাবে অস্থির। শেখ মুজিব সরকার চেয়েছিলেন সবকিছু করা হাতে নিয়ন্ত্রণ করতে, তাই গঠিত হল বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা। গণমাধ্যম বন্ধ হয়ে যায়, বিরোধী কণ্ঠ হয়ে পড়ে স্তব্ধ, জনগণের আস্থার ফাটল দিনে দিনে বাড়তে থাকে। এরই প্রেক্ষাপটে ১৯৭৫ সালের আগস্টে দেশের সেনাবাহিনীর কিছু কর্মকর্তা অভ্যুত্থানের পথ বেছে নেন। তখন অনেকেই ভাবছিল, এই কি ছিল স্বাধীনতা, যার জন্য আমরা এত রক্ত ঝরিয়েছিলাম, যেখানে একদলীয় শাসন, ভয় আর নিঃস্বকণ্ঠই নির্মম হয়ে দাঁড়ায়। পলাশীর ময়দানে যেভাবে একজন শাসক একা হয়ে পড়ে গিয়েছিলেন বিশ্বাসঘাতকদের মাঝে, ঠিক তেমনি স্বাধীন বাংলাদেশেও শুরু হয় আরেক ধরনের নিঃসঙ্গতা, নেতৃত্ব, গণতন্ত্র আর জনগণের মধ্যকার বিচ্ছিন্নতা। সাল ১৯৭৫। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মোড় পরিবর্তনের দিন। একটি ব্যর্থ রাষ্ট্রকাঠামোর ভেতর থেকে উঠে আসে একটি সেনা অভ্যুত্থান, যা ছিল একদিকে অনাকাঙ্ক্ষিত, কিন্তু অন্যদিকে তখনকার বাস্তবতার প্রতিশ্রুতি। এই পরিবর্তনের মধ্যে দিয়েই আবির্ভাব ঘটে বিএনপির। জিয়াউর রহমান জনগণের সামনে হাজির হন এক ভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। সাধারণ মানুষ অনেক আশা নিয়ে তার নেতৃত্বে ভরসা রাখে, যেন অন্ধকারে হঠাৎ এক আলোর দিশা। কিন্তু ঠিক সেই ভরসার মাঝেই আসে জিয়ার মৃত্যু, আরেকটি অপ্রত্যাশিত হত্যাকাণ্ড, যেটা আবার দেশকে ফেলে দেয় অনিশ্চয়তার মধ্যে। তারপর নাটকীয়ভাবে আবির্ভাব ঘটে জাতীয় পার্টির। একটি নতুন দল, নতুন মুখ, নতুন স্লোগান। কিন্তু প্রশ্ন থেকে যায়, নতুন কিছুর শুরু নাকি পুরনোর পুনরাবৃত্তি? বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, কখনো বিএনপির ছায়ায় গিয়েছে, আবার কখনো একা থেকেছে। কিন্তু সবসময়ই তারা জনগণের কাছে নিজেদের স্বকীয় অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরতে পারেনি। নীতি আদর্শের কথা বললেও বাস্তবে তারা যেন ছায়া হয়ে থেকেছে, নিজেকে জনগণের কাছে দৃশ্যমান করে তুলতে পারেনি। আর এই কারণেই জনগণ একসময় বুঝে যায়, নেতৃত্ব মানে শুধু অবস্থান নয়, অবস্থার ও অবস্থানের স্পষ্টতা, আস্থা ও ভিত্তি। তাই দাড়ি কমা নয়, দরকার সাহস ও সততার। জনগণ দাঁড়িয়ে থাকে বাইরে, কিন্তু তারা দেখেছে মুখ পাল্টেছে, প্রতিশ্রুতি এসেছে, কিন্তু পরিবর্তন আসলে মানুষের আশা বারবার ঘটে গিয়েছে, কিন্তু অধিকার কখনো আসেনি ফলাফলে। জানুয়ারি ৭, ২০২৪ বাংলাদেশে আবারও একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে। বিএনপি সহ প্রধান সব বিরোধী দল ভোট বয়কট করে। ভোটার উপস্থিতি ছিল ইতিহাসের অন্যতম নিচু, জনগণের রায় যেন হাওয়ায় উড়ে যায়। এরপর মাসের পর মাস জুড়ে চলে নীরব অসন্তোষ, প্রশাসন চুপ, মিডিয়া নিয়ন্ত্রিত, আর বিরোধী কণ্ঠরোধ চলতে থাকে। জুনে কোটা সংস্কার ইস্যুতে রাস্তায় নামে ছাত্র সমাজ। এই আন্দোলন দ্রুত রূপ নেয় জুলাই বিপ্লবে, যা এক ঐতিহাসিক জাতীয় বিপ্লব। বিদ্রোহ থামাতে ১৫ থেকে ১৬ জুলাই সরকার নামে দমন পীড়নে, পুলিশের গুলি, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি। হাজারো প্রাণ ঝরে যায়, নিখোঁজ হয় শত শত তরুণ। কিন্তু গণরোষ থেমে থাকেনি। ৩৬ জুলাই বা ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের মধ্য দিয়ে যুগান্তকারী এক অধ্যায়ের সূচনা হয়। ইতিহাসে লিখে রাখা হয়, ৭১-এর পর ২০২৪ সাল ছিল বাংলাদেশের এক নতুন জাগরণের বছর। কিন্তু দেশের মানুষের অধিকার কি ফিরে এসেছে? আজ ২০২৫ দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন কিছু নয়, শুধু পুরনো নাটকের নতুন মঞ্চায়ন। বিএনপি কি আগের মতো বিশ্বাসযোগ্য আছে জনগণের কাছে? সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভালোভাবে দেখলেই হয়তো বোঝা যেতে পারে। কারণ আগস্ট পরবর্তী সময়ে জনগণের একাংশের মধ্যে তৈরি হয়েছে আস্থা সংকট। কারণ হিসেবে উঠে আসে চাঁদাবাজি, অনিয়ন্ত্রিত দলীয় শক্তির অপশক্তির আধিপত্য এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। তারা কি পারবে জিয়াউর রহমানের মতো দৃঢ় প্রতিজ্ঞ এবং খালেদা জিয়ার মতো আপোষহীন হয়ে জনগণের মাঝে ফিরে আসতে? এই দুই ধারার বাইরে উঠে আসে জাতীয় নাগরিক পার্টি, একটি নতুন দল, যারা বলেছে এবার দরকার নতুন সংবিধান, নতুন কাঠামো, নতুন নেতৃত্ব। তাদের কথা শোনায় নতুন দিনের আশা,
কিন্তু তাদের সাথেও জড়িত কিছু পরিচিত মুখকে ঘিরে উঠেছে অভিযোগ আগস্ট পরবর্তী সময়ে তাদের কিছু সংখ্যক চাঁদাবাজি দখল ও সুবিধাভোগী ব্যস্ত। আরেকটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা বহুবার রাজনৈতিক পটভূমিতে ছিল নানান রকম ভূমিকায়, কখনো আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, কখনো বিএনপির সাথে জোটে, আবার কখনো একা একা ময়দানে দাঁড়িয়ে থেকেছে। তাদের অনেক নেতাকর্মী আজও সমাজে নীতিবান, পরিশ্রমী এবং জনগণের সঙ্গে যোগাযোগে সক্রিয়। তবে এত বছরের পথ চলার পরেও তারা জনগণের কাছে নিজেদের একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে পারেনি। তাদের এক মহান নেতা বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তবু যেহেতু তারা রাজনীতির অংশ, তাই আজকের নতুন প্রজন্মের চোখেও প্রশ্ন থেকে যায়, তারা কি কেবল অতীতের ছায়া হয়ে থাকবে, নাকি ভবিষ্যতের কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। অর্থাৎ পরিবর্তনের আশায় মানুষ নতুন নতুন দ্বারে প্রতিনিয়ত করা নাড়ছে, কিন্তু বারবার মুখ ভেঙে পড়ছে একই গল্পে। প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলেই বদল চাই, নাকি শুধু নতুন পোস্টারে পুরনো সিনেমা? জনগণের কণ্ঠস্বর কি কেবল ভোটের লাইনেই থেমে যাবে, নাকি সত্যিই এমন একদিন আসবে যেখানে রাষ্ট্র মানে হবে জনগণ?